অতি সহজে ন্যাশনাল টিমের জার্সিটা পেয়ে গেলাম আর খেললাম আর সার্ভ করতে পারলাম না, এটা কিন্তু ঠিক হবে না। আচ্ছা, আবারও একটা ইন্ডিয়া ম্যাচে ফেরত যাচ্ছি। আপনি স্কোয়াডে পুরো 90 মিনিটে জামালকে না দেখাতে কিন্তু অবাক হয়েছিলেন। মানিক ভাই, যদি শামিত সোম একাদশে ঢোকে সেক্ষেত্রে হামজার পজিশনে কি কোনো চেঞ্জ আসবে বা কোচ কি তাকে একটু ভিন্নভাবে ইউটিলাইজ করতে চাইবেন? না, এটা দুইটাই হইতে হবে। দুইটা হোল্ডিং মিডফিল্ডার নিয়েও আমরা খেলতে পারি। দুইটা হোল্ডিং মিডফিল্ডার খেলে আমার মনে হয় মোর ডিফেন্স আরও শক্ত হবে। তো সেখানে কোচের ভাবনার বিষয় আছে, দুজনকেই খেলাইতে হবে। তো আমার মনে হয় না পজিশন চেঞ্জ করে অন্য জায়গায় দিলে খুব সাকসেস হবে। দুইটাই যদি হোল্ডিং মিডফিল্ডার আমরা খেলাই তাহলে আমাদের ডিফেন্সের উপর প্রেশারগুলো অনেক কমে যাবে। এবং সিঙ্গাপুরকে আন্ডার এস্টিমেট করার কিছু নাই। ওরাও প্রবাসী ফুটবলার এবং ফরেন ফুটবলারকে সিটিজেনশিপ দিয়ে তারা কিন্তু খেলছে ন্যাশনাল টিম, এবং সেক্ষেত্রে তাদেরও একটা বিরাট চ্যালেঞ্জ আসবে আমাদের। ওকে, আমরা এবার একটু এই প্রসঙ্গে যাই। বেশ একটা আলোচনা বা কথাবার্তা এখন চলছে, বেশ ট্রেন্ডিং। হামজার ফেরাটা সবাই অবশ্যই খুব সাধুবাদ জানাচ্ছে, বিকজ তিনি যে লেভেলের যে মানের প্লেয়ার। বাট একই সঙ্গে এই ট্রেন্ডটা আসলে ঠিক কতটা সাস্টেইনেবল হতে পারে বাংলাদেশের ফুটবলে? বিশেষ করে ধরুন আমরা এখন শামিত সোম লাইনে আছে, আর অনেকের কথা শোনা যাচ্ছে, সুলিভানের কথা শোনা যাচ্ছে, কিউবার কথা শোনা যাচ্ছে। আপনি নিজে কিভাবে দেখেন অ্যাজ এ কোচ এরকম ফুটবলারদের আমরা ন্যাশনাল টিমে এসে খেলাচ্ছি? অফকোর্স ন্যাশনাল টিমের জন্য হয়তো একটা আমরা রেজাল্ট পাবো, বাট আপনার কি মনে হয় এটা লং টার্ম আমাদের ফুটবলের জন্য, তরুণদের জন্য একটা খুব আদর্শিক সলিউশন হতে পারে? না, আমি আগেই বলেছি যে এখন 100 প্লেয়ার তো আর আসবে না বাইরে থেকে, কিছু প্লেয়ার আসবে। এবং লোকাল যারা খেলছে বাংলাদেশে তাদের ভিতরে একটা চ্যালেঞ্জ থাকা উচিত বলে আমি মনে করি। খুব সহজে ন্যাশনাল টিমে ঢুকে যাব এটা কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব ওয়াইজ। এবং তাদেরকে খুব চ্যালেঞ্জ নিয়ে আসলেই বরং তারা আরও বেটার পারফরমেন্স করবে। যেটা অতীতে আমরা দেখেছি যে আমাদের সময় যখন দেখেছি যে চ্যালেঞ্জগুলো অনেক বেশি ছিল, 2-3টা ন্যাশনাল টিম করা যেত। তো সেক্ষেত্রে লোকাল প্লেয়াররা আরও ভালো খেলবে, এদেরকে দেখেই কিন্তু আরও ভালো করার জন্য চেষ্টা করবে এবং টিমে ঢোকার জন্য চেষ্টা করবে। অতি সহজে ন্যাশনাল টিমের জার্সিটা পেয়ে গেলাম আর খেললাম আর সার্ভ করতে পারলাম না, এটা কিন্তু ঠিক হবে না। আমি মনে করি যে সলিউশন যেটা আছে, হ্যাঁ, এখন আমাদের ফুটবল ফেডারেশনের বা সবাই মিলে যে কাজগুলো করতে হবে, আমাদের এডুকেটেড প্লেয়ার তৈরি করার জন্য আমাদের রেডি হতে হবে। আর লং টার্ম একটা প্ল্যান তৈরি করতে, তারা আসবে যাবে, প্রবাসী খেলোয়াড়রা আসবে, তাদের বয়স শেষ হয়ে যায়, আবার নতুন করে আসবে। বাট আমাদের তো অনেক প্লেয়ার, কোয়ান্টিটি অফ প্লেয়ার দরকার আছে, এবং সেটার জন্য তো কোয়ান্টিটি অফ কোচের দরকার আছে। এবং আমি মনে করি যে প্লেয়াররা যদি ভালো হয়, কোচরা ডেফিনেটলি অনেক কোচেস এডুকেশন অনেক কাজ করছে, তারা কোচদের নিয়ে, এবং ভালো ভালো কোচ তৈরি হচ্ছে। আমাদের অনেক ন্যাশনাল প্লেয়াররা, সাবেক ন্যাশনাল প্লেয়াররা কোচ হচ্ছে, আসতেছে। তারা কিন্তু বসে আছে, অনেকে সুযোগ পাচ্ছে না কাজ করা। তো আমাদের শুধু প্রফেশনাল ফুটবলের 10টা টিম নিয়ে কাজ করলে হবে না, ডিস্ট্রিক্টে কাজ করতে হবে, এবং চ্যাম্পিয়ন্স লিগের 10টা টিম সমমানের, কাছাকাছি মানের হতে হবে। যেমন শেফিল্ডে যে হামজার টিম চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কত করছে, তা আমাদের তো এই ধরনের টিম নাই। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। তো সেক্ষেত্রে আমাদের এই টিমগুলোও যদি তৈরি হয়, কোচরা সেখানে কাজ করার একটা প্রভিশন থাকবে তাদের জন্য। তো আমি বিশ্বাস করি যে ফেডারেশন যদি আন্তরিক হয় এবং লং টার্ম চিন্তা ভাবনা করে, তবে আমাদের ফুটবল চেঞ্জ হবে। রাতারাতি চেঞ্জটা পাওয়াটা এখন হয়তো প্রবাসী ফুটবলার দিয়ে পাবো আমরা কিছুটা, কিন্তু এটার ধারাবাহিকতা রাখতে হলে আমাদের নতুন খেলোয়াড় তৈরির দিকে মনোযোগ দিতে হবে। শুধু ফেডারেশন না, আমি মনে করি ক্লাবগুলোর দায়িত্ব রয়েছে। প্রত্যেকটা দেশের ক্লাবে দেখা যায় যে তাদের এজ গ্রুপ টিমগুলো আছে, ওখান থেকে প্লেয়ার তাদের প্রফেশনাল ফুটবলে খেলছে, তারপরে তারা ন্যাশনাল টিমের সুযোগ পাচ্ছে। তো আমরা কিন্তু সেই সুযোগগুলো আমরা দেখি না, যে আমরা খুব কম দেখি যে আমাদের মোহামেডান, আবাহনী বা তাদের ইয়াং প্লেয়াররা এসে তার ক্লাবকে সার্ভ করেছে, বড় ইউরোপের ক্লাব। তো সেটা করতে পারলেই বোধহয় আমরা সেই চিন্তার দিকে আমরা এগোতে হবে। তো সবাই মিলে কাজ করলে সেটা সম্ভব। এবং অবকাঠামো তৈরি করা, যেটা প্রত্যেকটা ক্লাবের মাঠের দরকার আছে, ক্যাম্পের দরকার আছে। যে আমি প্রফেশনাল ফুটবলের জন্য একটা ক্যাম্প করলাম, তারপর আমি এজ গ্রুপ টিমগুলোর জন্য কোনো জায়গা দিতে পারি না। তো সেইগুলোও ভাবনার বিষয় আছে। এগুলো আসলে অনেক ডেপথে যেতে হবে,
ডেপথে গেলে হয়তো বাংলাদেশের ফুটবলে কিছু পরিবর্তন আসতে পারে। থ্যাংক ইউ। মানিক ভাই পুরোপুরি একদম সাম আপ করে দিয়েছে আসলে বাংলাদেশ ফুটবলের। তারপরও আমি দেশের ফুটবল নিয়ে পরে আসলে আমাদের হাতে আরও বেশ কিছু যেগুলো বলছিলাম আমরা সেই আলোচনায় যাবো, তার আগে এই জায়গাটা আমার একটা নিজের একটা আসলে খুব পার্সোনাল একটা জানার বিষয়। লাস্ট ম্যাচ আবারও একটা ইন্ডিয়া ম্যাচে ফেরত যাচ্ছি, আপনি স্কোয়াডে পুরো 90 মিনিটে জামালকে না দেখাতে কি একটু অবাক হয়েছিলেন কিনা, নাকি? আমার কাছে কোচের একটা প্ল্যান নিশ্চয়ই আছে, আর জামালকে আমরা ভিন্নভাবে হয়তো বা ইউজ করছি, জামাল অ্যাজ এ ক্যাপ্টেন, আইকনিক প্লেয়ার, তো সেটা হয়তো অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে, বাট আমার মনে হয় না মাঠের জন্য তাকে পরীক্ষার জন্য রাখছে। তো আমার কাছে যেন জামালকেও একটু চিন্তাভাবনা করতে হবে, সে এখন যেহেতু সার্ভ করতে পারছে না নেশনকে, তার সাইড বেঞ্চে বসে থাকবে না ন্যাশনাল টিম থেকে অফ হয়ে যাবে, যেটা তারও ব্যাপার আছে, কারণ এইভাবে তাকে ইউজ করাটা আমার মনে হয় না ওয়াইজ হচ্ছে। কারণ আমি মানে টিমে রাখছি, তার মতো খেলোয়াড়কে 23-তে রেখে 23 নাম্বার প্লেয়ার হিসেবে করব, সেটাও ঠিক হবে না আমি মনে করি না। জামালের ক্ষেত্রেও একটা চিন্তার ব্যাপার, জামাল নিজেই চিন্তা করা উচিত জামালের এই পজিশনটাকে। এই বিষয়টা কিভাবে দেখেন যে আলোচনাটা আছে, যে একটা ফিসফাস আছে, গুঞ্জন আছে, সিন্ডিকেট বা দল একাদশ সাজানোতে কিছু ব্যক্তিগত পছন্দ অপছন্দ, বিশেষ কোনো ক্লাবের প্রাধান্য, এইসব নিয়ে আপনি কোনো কমেন্টস করতে চান? না, আমার কাছে বিশ্বাস হয় না, কারণ আমি অ্যাজ এ কোচ আমি সবার আগে আমার টিমকে দেখব, সবার আগে আমার দেশকে দেখব। তো এখানে আমার বেস্টটাই আমাকে দেখতে হবে, কারণ আলটিমেটলি রেজাল্ট হচ্ছে আমি খারাপ রেজাল্ট করলে আমার চাকরিটাই যাবে। তো অ্যাজ এ কোচ আমি মনে করি কোনো সিন্ডিকেটে আমার পা দেওয়ার মতো কোনো সুযোগ রয়েছে। তো আমি মনে করি যে আমার কোচ হিসাবে এই ধরনের সুযোগ দেওয়ার কোনো অর্থই হয় না, এবং দিবে বলে আমি বিশ্বাসও করি।